ওয়েলকাম স্টুডেন্ট। উপগ্রহ চিত্র নিয়ে বিস্তারিত আলোচনায় ফিরে আসছি। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম টোপোগ্রাফিক্যাল মানচিত্র, তার মানচিত্রের নাম্বার কিভাবে চিহ্নিত করা হয় এবং টোপোগ্রাফি থেকে কিভাবে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য আহরণ করতে পারি। আজকের এই ভিডিওতে উপগ্রহ চিত্র সম্পর্কে আলোচনা থাকছে। বর্তমানে আমরা ভৌগোলিকরা যে সমস্ত ম্যাপ ব্যবহার করি, সেই ম্যাপগুলি আমরা উপগ্রহ চিত্র থেকে পাই। এই উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করা হয় রিমোট সেন্সিং পদ্ধতিতে স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইট বলতে কৃত্রিম স্যাটেলাইট হলো মানুষের তৈরি স্যাটেলাইট, যেটি পৃথিবীকে প্রদক্ষিণ করে। অন্যদিকে চাঁদ স্বাভাবিকভাবে পৃথিবীর স্যাটেলাইট, যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ঠিক একই রকম নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে পৃথিবীকে যে বস্তু প্রদক্ষিণ করে এই কৃত্রিম স্যাটেলাইট, যেটি মানুষ নিজের আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে বিভিন্ন উচ্চতায় স্থাপন করেছে। এই উপগ্রহ চিত্র সংগ্রহ করার পদ্ধতিকে বলা হয় রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং কথাটির ইংরেজি শব্দ রিমোট অর্থাৎ দূর এবং সেন্স শব্দটির অর্থ সংবেদন, অনুভূতি বা চেতনা, অর্থাৎ দূর থেকে কোনো বস্তু সম্পর্কে তথ্য আহরণ বা দূরকে অনুভব করার প্রক্রিয়া। আমরা যখন বই পড়ি তখন কিন্তু বইকে টাচ না করেও, স্পর্শ না করেও কিন্তু বইয়ের লেখাটি আমরা পড়তে পারি, কারণ বই থেকে প্রতিফলিত রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায় এবং আমাদের চোখও কিন্তু একটি সেন্সর, যে সেন্সরের মাধ্যমে নির্দিষ্ট মেগাপিক্সেল কিন্তু আমরা বর্তমানে আইডেন্টিফাই, যেমন নির্দিষ্ট মেগাপিক্সেলের হয় মানুষের চোখের কত মেগাপিক্সেল সেটি আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। মানুষের চোখও একটি সেন্সর। ঠিক একই রকম ভাবে এই পদ্ধতিতেই স্যাটেলাইটের মাধ্যমে নির্দিষ্ট সেন্সর বসানোর মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। যে আলো পৃথিবী থেকে বিচ্ছুরিত হয়, সেই আলো থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় পৃথিবী পৃষ্ঠের তথ্য সংগ্রহ করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে তা প্রসেস করা হয়। স্যাটেলাইট ইমেজ অর্থাৎ রিমোট সেন্সিং ব্যবস্থায় দুটি প্রক্রিয়া: ডেটা কালেকশন, স্যাটেলাইট ইমেজ কালেকশন, যেটি স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিবিদরা করে থাকে। সেখানে আমাদের ভৌগোলিকদের দায়িত্ব বা কাজ কিছু নেই, কিন্তু আমরা কি করি, রিমোট সেন্সিং ব্যবস্থায় যে উপগ্রহ চিত্র স্যাটেলাইট ইমেজটি পাওয়া যায়, সেই তথ্য সংগ্রহ করে, সেই ইমেজটি আমরা সংগ্রহ করে সেটি থেকে আমরা নির্দিষ্ট তথ্য রাশি বিশ্লেষণ করি, ডেটা অ্যানালিসিস করে ইন্টারপ্রেশন করি। এইভাবে স্যাটেলাইট ইমেজ তৈরির ক্ষেত্রে, স্যাটেলাইট ইমেজ সংগ্রহের ক্ষেত্রে কি প্রক্রিয়ায় কিভাবে স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করা হয় এবং সেখান থেকে ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন কিভাবে করা সম্ভব হয়, সেগুলো নিয়ে আলোচনা করছি। স্যাটেলাইট ইমেজের প্রথম ইম্পর্টেন্ট বিষয় ডেটা কালেকশন। সূর্যশক্তি ভূপৃষ্ঠে পড়লে পৃথিবীর প্রত্যেকটি বস্তু থেকে বিকিরিত রশ্মি মহাশূন্যে ফিরে যায়। এই বিকিরিত রশ্মি পৃথিবীর উপরে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের সেন্সরে সংগ্রহ করা হয়। বর্তমান সময়ে যে টেলিকমিউনিকেশন সিস্টেম, টিভি নেটওয়ার্ক সিস্টেম, এই সমস্ত সিস্টেম কিন্তু দাঁড়িয়ে আছে স্যাটেলাইটের মাধ্যমে। এই বিভিন্ন প্রকার স্যাটেলাইটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে ইন্টারনেটের ব্যবস্থাও চালু রয়েছে। রিমোট সেন্সিং পদ্ধতিতে যে স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করা হয়, সেই স্যাটেলাইট ইমেজটিকে কম্পিউটারে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে প্রথমে তাকে জিও রেফারেন্সিং করা হয়, অর্থাৎ কোন অঞ্চলের সেটি স্যাটেলাইট ইমেজ, এবং সেই স্যাটেলাইট ইমেজ বা জিও রেফারেন্সিং করার পর সেখানে উপযুক্ত সফটওয়্যারের মাধ্যমে নিজের প্রয়োজন অনুসারে তার তথ্য সংগ্রহ করা হয়। রিমোট সেন্সিং ব্যবস্থায় পৃথিবী পৃষ্ঠের যে সমস্ত ছবিগুলি তোলা হয় তাকে দুটি ভাগে ভাগ করা যায়: এরিয়াল ফটোগ্রাফ এবং স্যাটেলাইট ইমেজ। এবং স্যাটেলাইট ইমেজকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। কিভাবে? যে আমাদের যে সেন্সরটা ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠে ছবি তোলা হয়, সেই সেন্সরটার এনার্জি ক্যাপাসিটি কিরকম, সেটি অন্ধকারে কাজ করতে পারে কি, অর্থাৎ অ্যাক্টিভ সেন্সর না প্যাসিভ সেন্সর, এবং অন্যদিকে ওয়েভলেন্থ, ওই সেন্সরটা পৃথিবী থেকে বিকিরিত আলোর কোন অংশটিকে সংগ্রহ করতে পারে, সেই অনুযায়ী সেন্সরটিকে ভাগ করা হয় এবং সেই অনুযায়ী স্যাটেলাইট ইমেজটিকে ভাগ করা হয়। যেখানে তিন প্রকার স্যাটেলাইট ইমেজ পাওয়া যাচ্ছে: ভিজিবল অ্যান্ড রিফ্লেকটিভ ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। এই প্রত্যেকটি বিষয় যখন আমি রিমোট সেন্সিং এর এনার্জি সোর্স নিয়ে আলোচনা করব, সেখানে আলোচনা করা হবে যে সেন্সরের কিরকম ক্ষমতা, সেই সেন্সরের লাইট বা ওয়েভলেন্থ বা ব্যান্ডের উপর ডিপেন্ড করে এখানে এই স্যাটেলাইটের ইমেজারিটা ডিফারেন্ট হয়ে থাকে। Aerial photograph. Aerial photographs are normally taken with the help of high precision cartographic aerial cameras like reconnaissance frame camera, continuous strip camera, panoramic camera, terrestrial camera and side looking airborne radar. স্যাটেলাইট লঞ্চের পূর্ববর্তী সময়ে
বিমানের মাধ্যমে ভূপৃষ্ঠের বিভিন্ন ছবি তোলার ব্যবস্থা করা হয়েছিল। 1820 থেকে 2020 সাল পর্যন্ত 20 শতাব্দীর সময়ে পৃথিবী পৃষ্ঠের ছবি অর্থাৎ রিমোট সেন্সিং প্রক্রিয়ার বহুত পরিবর্তন হয়েছে। এরিয়াল ফটোগ্রাফ 1859 সালে প্রথম নেওয়া হয় এবং ফরেস্ট ম্যাপিং এর জন্য প্রাথমিকভাবে এরিয়াল ফটোগ্রাফ ব্যবহার করা হয়। 1910 সালে রাইট ব্রাদার্স ফার্স্ট ফটোগ্রাফ নেয় তার নিজের তৈরি এয়ারপ্লেন থেকে এবং 1920 সাল থেকেই ফরেস্ট ম্যাপিং এর ক্ষেত্রে ইউএসএ এবং কানাডায় এরিয়াল ফটোগ্রাফ ব্যবহার করা হয়ে থাকে। 1960 খ্রিস্টাব্দের সময় মিটিওরোলজিক্যাল স্যাটেলাইট লঞ্চ করা হয় যেগুলি আবহাওয়ার বিভিন্ন তথ্য সংগ্রহ করত। 1962 থেকে 1966 ডিজিটাল ইমেজ প্রসেসিং ব্যবহার করা হয় এগ্রিকালচার অ্যাপ্লায়েন্সেস ক্ষেত্রে। 1972 সালের পর রিমোট সেন্সিং ব্যবস্থায় বিভিন্ন স্যাটেলাইট বিভিন্ন উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী মহাকাশের বিভিন্ন উচ্চতায় স্যাটেলাইটগুলিকে বসানো হয়েছে যেগুলি পৃথিবী পৃষ্ঠের সাথে আবর্তন করছে এবং পৃথিবী পৃষ্ঠের উপর প্রতিনিয়ত মনিটরিং করছে। রিমোট সেন্সিং ব্যবস্থায় সময়ের সাথে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির পরিবর্তনের সাথে পৃথিবী পৃষ্ঠের প্রাপ্ত তথ্যেরও পরিবর্তন হয়েছে। প্রাথমিকভাবে যখন এরিয়াল ফটোগ্রাফ সংগ্রহ করা হয় তখন বিমানের মধ্যে নির্দিষ্ট ক্যামেরা বসানো হতো, সেই বিমানটিকে নির্দিষ্ট উচ্চতার উপর দিয়ে ওড়ানো হতো এবং ক্যামেরা নির্দিষ্টভাবে পৃথিবী পৃষ্ঠের ছবি ক্যাপচার করত। এবং এখানে এরিয়াল ফটোগ্রাফ সংগ্রহ করার সময় বিমানটিকে যখন সংগ্রহ করা হয় বিমান পাথটিকে নির্দিষ্ট দুটি ম্যাপের মানচিত্রের মধ্যে কিছুটা ওভারল্যাপিং করার ব্যবস্থা করা হয়েছিল। এই ওভারল্যাপিং না করা হলে সেই অঞ্চল দুটির মধ্যে পরবর্তীকালে ইমেজ প্রসেসিং করার সময় অসুবিধা হবে এবং যখন পাশাপাশি দুটি ক্যামেরার ফটো ক্যাপচারিং এর সময় যেমন ওভারল্যাপিং রাখা হয় উপর নিচে দুটি ইমেজের ক্ষেত্রেও ওভারল্যাপিং রাখা হয় এবং যখন বিমান ওড়ে সেই অবস্থায় তার বিমানের ক্যামেরার অ্যাঙ্গেল অনুযায়ী ক্যামেরার পরবর্তী ফটো সংগ্রহের সময়টিও নির্ধারিত থাকে। অর্থাৎ এইভাবে সমগ্র নির্দিষ্ট প্রক্রিয়ায় বিমানের ওড়ার মাধ্যমে ছবি তুলে এরিয়াল ফটোগ্রাফ নির্মাণ করে। তবে এরিয়াল ফটো ব্যবহারের সীমাবদ্ধতা থাকার জন্য বর্তমানে এরিয়াল ফটোর বদলে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করা হয়। এখানে দুটি এরিয়াল ফটোগ্রাফ দেখা যাচ্ছে, কিন্তু এরিয়াল ফটোগ্রাফ আমরা স্বাভাবিকভাবে মানুষের চোখ দিয়ে দেখতে পাবো না। এরিয়াল ফটোগ্রাফ স্টাডি করার জন্য তার ল্যান্ড ইউজ ব্যবহার বোঝার জন্য আমাদের ব্যবহার করতে হয় স্টিরিওস্কোপ। এখানে এই মানচিত্রটি সেভাবে খালি চোখে বোঝা সম্ভব নয়, কিন্তু আমরা যখন স্টিরিওস্কোপ দিয়ে দেখব তখন স্টিরিওস্কোপের নিচে এরিয়াল ফটোগ্রাফ রাখলে সেই স্টিরিওস্কোপের মাধ্যমে আমরা দেখতে পাবো বার্ডস আই ভিউ, অর্থাৎ পাখি আকাশে ওড়ার সময় যেভাবে পুরো এলাকাটাকে একটা তার নিজের চোখ দিয়ে দেখে সেভাবে আমরা পুরো এলাকাটির একটি ছবি দেখতে পাবো। এখানে এই ছবির মাধ্যমে আমরা ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার এবং প্রত্যেকটি মানবীয় ফিচার্সের মাধ্যমে ফিজিক্যাল ফিচার্স আমরা আইডেন্টিফাই করতে পারবো। যখন স্টিরিওস্কোপের নিচে দুটি মানচিত্র রেখে দুটিকে ওভারল্যাপিং এর মাধ্যমে সেট করার পর সেখান থেকে আমাদের ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার ম্যাপ বানানো হয় এবং এইটি মোটামুটিভাবে 1960-এর দশকের পর থেকে আস্তে আস্তে ব্যবহার হয় না, কিন্তু বর্তমানেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ভূগোলের পাঠ্যক্রমে এরিয়াল ফটোগ্রাফের ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ইউনিভার্সিটিতে করা হয়। এবার আসি স্যাটেলাইটের ক্ষেত্রে। বর্তমানে যুগকে বলা হয় স্যাটেলাইটের যুগ। পৃথিবী পৃষ্ঠ থেকে যে সমস্ত তথ্য আহরণ করা হয় সেই তথ্যগুলি পৃথিবীর উপরে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করে তা পুনরায় পৃথিবী পৃষ্ঠে প্রেরণ করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে যে সমস্ত রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভগুলি পাঠানো হয় সেগুলি আয়নোস্ফিয়ার থেকে পুনরায় পৃথিবী পৃষ্ঠে ফেরত আসে, কিন্তু পৃথিবী থেকে ইনফ্রারেড রেডিয়েশন যেগুলি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন বস্তু থেকে বিচ্ছুরিত হয়ে মহাকাশের দিকে যায় সেই সমস্ত আলোক রশ্মি বিভিন্ন স্যাটেলাইটের সেন্সরে সংগ্রহ করা হয় এবং এই স্যাটেলাইটের উপস্থিতি অনুযায়ী স্যাটেলাইটকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী স্যাটেলাইটগুলিকে নির্দিষ্ট কক্ষে স্থাপন করা হয়। এখানে জিও স্টেশনারি অরবিট, পোলার অরবিট অ্যান্ড সান সিনক্রোনাস অরবিট, জিওসিনক্রোনাস স্যাটেলাইট অরবিট, লো আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট এবং ল্যারেঞ্জ পয়েন্ট। লো আর্থ অরবিট এবং মিডিয়াম আর্থ অরবিট এগুলি স্বল্প উচ্চতায় অবস্থিত, যেগুলি 200 থেকে 300 কিলোমিটার উচ্চতার মধ্যে স্যাটেলাইটগুলি অবস্থান করে। এই সমস্ত অরবিটে অবস্থিত স্যাটেলাইটগুলি ইমেজ প্রসেসিং এর জন্য সেভাবে ব্যবহার করা হয় না, কিন্তু জিওস্টেশনারি সানসিনক্রোনাস অরবিটে অবস্থিত স্যাটেলাইট থেকে যে ইমেজগুলি পাওয়া যায় সেগুলি বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য। প্রত্যেকটি স্যাটেলাইট অরবিটের আলোচনা এরপর করছি। জিও স্টেশনারি শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায় জিও এবং স্টেশন অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের স্টেশন একটি কোনো স্থানে
স্যাটেলাইটটি অবস্থান করছে। জিওস্টেশনারি অরবিটের মধ্যে অবস্থান করছে ইনস্যাট সিরিজ, মিটিরোস্যাট সিরিজ, MTG-S2, COMS2, COMS1, Electro-1, GOES6, GIS-81, জিও ইমেজিং স্যাটেলাইট সিরিজ। জিওস্টেশনারি কক্ষপথ, একে সংক্ষেপে বলা হয় জিও। এই উপগ্রহগুলি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের উপরে অবস্থান করে। পৃথিবী পৃষ্ঠ থেকে এই উপগ্রহগুলি অবস্থান করে প্রায় 36,000 কিলোমিটার। এই উপগ্রহগুলি পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। স্যাটেলাইটের আবর্তন বেগ পৃথিবীর আবর্তন বেগের সমান, 23 ঘন্টা 5 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী যে হারে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে, সেই একই হারে স্যাটেলাইটটি ঘুরতে থাকে। অর্থাৎ স্যাটেলাইটটিকে যে স্থানে স্থাপন করা হয় সেই স্থানেই অবস্থান করে এবং পৃথিবীকে পরিক্রমণ করতে থাকে। 35,786 কিলোমিটার উচ্চতায় এই স্যাটেলাইটের গতিবেগ 3 কিলোমিটার প্রতি সেকেন্ড। জিওস্টেশনারি কক্ষপথে অবস্থিত উপগ্রহগুলি টেলিযোগাযোগের ক্ষেত্রে এবং আবহাওয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এই স্যাটেলাইটগুলি যখন একই জায়গায় অবস্থান করে, সেই একই জায়গার উপর তথ্য, একই জায়গার ইমেজ সে সবসময় সংগ্রহ করে এবং আবহাওয়ার বিভিন্ন পর্যবেক্ষণ, ঘূর্ণিঝড়ের অবস্থান, অগ্রগতি ইত্যাদি ক্ষেত্রে জিওস্টেশনারি অরবিটে অবস্থিত স্যাটেলাইটগুলিকে ব্যবহার করা হয়। যখন আমরা এক দেশ থেকে আরেক দেশে ফোন করি, টেলিকমিউনিকেশন করি, ইন্টারনেট ব্যবহার করি, সেই ইন্টারনেটের সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেও, টেলিযোগাযোগের ক্ষেত্রেও জিওস্টেশনারি অরবিটে স্যাটেলাইটগুলিকে ব্যবহার করা হয়। এই জিওস্টেশনারি অরবিটে স্যাটেলাইটগুলি যেহেতু 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে, এই একটি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের প্রায় অর্ধেক গোলার্ধকে অবস্থান করা, অর্ধেক গোলার্ধকে দেখা সম্ভবপর হয়। সেই কারণে শুধুমাত্র 3টি উপগ্রহের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের সমগ্র অঞ্চলটিকে সংগ্রহ করা, সমগ্র অঞ্চলটিকে মনিটর করা সম্ভব। এই স্যাটেলাইটগুলিকে ইউরোপিয়ান ডেটা রিলে সিস্টেম EDRS এর মাধ্যমে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয় এবং স্যাটেলাইটের তথ্য সংগ্রহের জন্য এই সংস্থাই কাজ করে থাকে। অর্থাৎ জিওস্টেশনারি অরবিটে অবস্থিত স্যাটেলাইট আবহাওয়ার তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। জিওস্টেশনারি অরবিট সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে ভিডিওটি পজ করে আপনারা পড়ুন। এখানে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত জিওস্টেশনারি অরবিটটি দেখানো হচ্ছে, যেটি পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এখানে অবস্থিত বিভিন্ন স্যাটেলাইটগুলি বিভিন্ন দেশের এবং যেগুলি মোটামুটি ক্ষেত্রে দেশের উপরিভাগে অবস্থান করছে এবং টেলিকমিউনিকেশনে, ওয়েদার মনিটরিং এর ক্ষেত্রেও এই স্যাটেলাইটগুলি ব্যবহার করা হয়ে থাকে। জিওস্টেশনারি অরবিটের স্যাটেলাইটগুলি যখন পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর আবর্তন গতির সাথে একই হারে পরিক্রমণ করে, সানসিনক্রোনাস অরবিটে স্যাটেলাইটগুলি কিন্তু উত্তর দক্ষিণে পৃথিবীকে পরিক্রমণ করে। পৃথিবীর মেরু অঞ্চলের নিকটবর্তী হওয়ার জন্য এদেরকে পোলার অরবিট বলা হয়, কিন্তু কখনোই মেরুর উপর দিয়ে এই স্যাটেলাইট পরিক্রমণ করে না। মেরু অঞ্চল থেকে 20 থেকে 30 ডিগ্রি কৌণিক অবস্থানে এই স্যাটেলাইটগুলি অবস্থান করে। এই স্যাটেলাইটের সিরিজগুলির মধ্যে IRS সিরিজ, ভারতীয় ক্ষেত্রে আর্থকেয়ার, ADEOS, BIOMSS, কার্টোস্যাট 1, 2, 3 এন্ড সেন্ট্রাল সিরিজ। এছাড়াও আরো বহু স্যাটেলাইট সানসিনক্রোনাস এবং জিওস্টেশনারি অরবিটে স্থাপন করা হয়েছে। এর বিস্তারিত PDF ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কেউ ডাউনলোড করে নিতে পারেন। সানসিনক্রোনাস অরবিটে স্যাটেলাইটগুলি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে পরিক্রমণ করে এবং দক্ষিণ মেরু এবং উত্তর মেরুর পাশ দিয়ে দিনে 14 বার পরিক্রমণ করে পৃথিবীর তথ্য সংগ্রহ করে। এই উপগ্রহগুলি পৃথিবী পৃষ্ঠ থেকে 200 থেকে 1000 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এবং এই উপগ্রহগুলি সবসময় সিনক্রোনাস উইথ দ্য সান, অর্থাৎ সূর্যের সাথে সমালোচিত থাকে, অর্থাৎ সূর্যের সঙ্গে এগুলো সিনক্রোনাইজ হতে থাকে, যেগুলি পৃথিবী পৃষ্ঠের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই অঞ্চলে অবস্থান করে এবং এই স্যাটেলাইটগুলি ফিক্সড পজিশন রিলেটিভ টু দ্য সান যেরকম ভাবে অবস্থান করে, সেরকম ভাবে সানসিনক্রোনাস স্যাটেলাইটগুলি কোনো একটি স্থানে নির্দিষ্ট সময়ে পাস করে, অর্থাৎ এর পরিক্রমণ গতি স্থির। সেই অঞ্চলে প্রতিদিনে অন্তত একবার স্যাটেলাইটটি পাস করবে এবং সানসিনক্রোনাস অরবিটের স্যাটেলাইটগুলি 200 থেকে 1000 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে। এই স্যাটেলাইটগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের স্বল্প উচ্চতার তথ্য পাওয়া যায় এবং এগুলি যখন পরিক্রমণ করে তখন একটি নির্দিষ্ট পাতের আকারে বা নির্দিষ্ট পথ বরাবর তথ্য সংগ্রহ করে থাকে। এই উপগ্রহের মাধ্যমে পৃথিবী বিশ্বের সম্পদ জরিপ এবং বিভিন্ন টেম্পোরাল চেঞ্জের জন্য মনিটরিং করা হয়ে থাকে।
এখানে সানসিক্রোনাস অরবিটের স্যাটেলাইটের ক্ষেত্রে টু মনিটর অ্যান এরিয়া বাই টেকিং এ সিরিজ অফ ইমেজ অফ এ সার্টেন প্লেস অ্যাক্রস মেনি ডেজ, উইক অ্যান্ড মান্থ, ইভেন ইয়ার্স। অর্থাৎ কোনো একটি স্থানের বিভিন্ন দিনের, সপ্তাহের, মাসের, এমনকি বিভিন্ন বছরের স্যাটেলাইট ইমেজ নিয়ে তার কম্পেয়ার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা যেতে পারে। এবং এক্ষেত্রে টু ইনভেস্টিগেট দ্য ওয়েদার প্যাটার্ন এমার্জেস টু হেল্প প্রেডিক্ট ওয়েদার অর স্টর্ম অ্যান্ড মনিটরিং emergencies like forest fire, flooding, and accumulate data on long-term problems like deforestation, rising sea level। অর্থাৎ সি লেভেল রাইজ থেকে ডিফরেস্টেশনের প্যাটার্ন, তার হার ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এই স্যাটেলাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এই স্যাটেলাইটের টেম্পোরাল রেজুলেশন যখন ডিফারেন্ট, অর্থাৎ এই স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন সময়ের তথ্য সংগ্রহ করে তার কম্পেয়ার করার পর সময়ের সাথে পরিবর্তন বা টেম্পোরাল চেঞ্জ যেটা বলি, সেই চেঞ্জটাকে কিন্তু সবসময় আইডেন্টিফাই করা সম্ভব। এবং এই স্যাটেলাইটগুলি উইল নেভার হ্যাভ দ্য সান অ্যাট অ্যান অ্যাঙ্গেল ওয়্যার দ্য আর্থ শ্যাডোজ দেম। অর্থাৎ পৃথিবীর ছায়ার দিকে এই স্যাটেলাইটগুলি অবস্থান করে না, সবসময় সূর্যের সাথে সিনক্রোনাইজড ওয়েতে অবস্থান করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই স্যাটেলাইটগুলিতে প্যাসিভ সেন্সর ব্যবহার করা হয়ে থাকে, যে কারণে এই স্যাটেলাইটগুলি সূর্যের আলোর মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত রশ্মি ক্যাপচার করে এবং সেখান থেকে স্যাটেলাইট ইমেজগুলি প্রডিউস হয়। এবং সানসিক্রোনাস অরবিটে স্যাটেলাইটগুলি যদি 800 কিলোমিটার উচ্চতায় স্থাপন করা হয়, তাহলে এই স্যাটেলাইটগুলির গতি প্রতি সেকেন্ডে 7.5 কিলোমিটার হয়ে থাকে। এই ছবিটিতে স্যাটেলাইটের জিওস্টেশনারি অরবিট এবং সানসিক্রোনাস অরবিটও দেখানো হয়েছে। এবং এখানে বিভিন্ন উচ্চতায় বিভিন্নভাবে স্যাটেলাইটগুলি স্থাপন করা হয়, যেখানে অটোমেটিক ওয়েতে অটোমেটিক্যালি স্যাটেলাইটগুলির অরবিট, তাদের স্পিড, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। আরেকটি স্যাটেলাইট অরবিট রয়েছে যেটি প্রধানত আমেরিকান ক্ষেত্রে ব্যবহৃত হয়, জিও সিনক্রোনাস অরবিট। জিও স্টেশনারি অরবিটের ক্ষেত্রে আমরা দেখেছি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে এই স্যাটেলাইটগুলি অবস্থান করে এবং পৃথিবী যেদিকে ঘোরে সেই দিকে স্যাটেলাইটগুলি মুভ করতে থাকে। আবার সানসিক্রোনাস স্যাটেলাইটের ক্ষেত্রে পোলার অরবিট অর্থাৎ নিয়ার পোল অরবিট করার জন্য উত্তর দক্ষিণে পরিক্রমা করে, কিন্তু জিও সিনক্রোনাস অরবিটটি কিন্তু একটি ডিফারেন্ট। জিওস্টেশনারি অরবিটের থেকে 20 থেকে 30 ডিগ্রি কৌণিকভাবে এই স্যাটেলাইটগুলি অবস্থান করে এবং এই স্যাটেলাইটগুলি কোনো একটি স্থানকে প্রতিদিন একই সময়ে পরিক্রমণ করে। অর্থাৎ কোনো একটি স্থানে, কলকাতা যদি আমি ধরি, সেই সময়ে নির্দিষ্ট সময়ে সেই স্যাটেলাইটটি কলকাতার উপর দিয়ে পাস করবে এবং এর উচ্চতা মোটামুটিভাবে 200 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে। জিও সিনক্রোনাস স্যাটেলাইটের ক্ষেত্রে সেন্সর এবং রেজুলেশন উন্নত মানের হওয়ার জন্য এর মাধ্যমে সংগৃহীত তথ্য অনেক বেশি ইউজফুল হয়ে থাকে ভৌগোলিকদের কাছে। এতক্ষণ তো আলোচনা করলাম স্যাটেলাইট কি, স্যাটেলাইট কোন উচ্চতায় অবস্থান করে এবং কিভাবে পৃথিবীকে পরিক্রমণ করে পৃথিবী পৃষ্ঠের তথ্য সংগ্রহ করে। কিন্তু স্যাটেলাইট কিভাবে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলে? মানুষের চোখের মতো স্যাটেলাইটও একটি সেন্সর। মানুষের চোখের মতো স্যাটেলাইটের অবস্থিত সেন্সর পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত রশ্মি সংগ্রহ করতে পারে এবং এই এনার্জি পৃথিবী পৃষ্ঠ থেকে ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত বিকিরণ স্যাটেলাইটের উপরে পড়লে সেই সেন্সর বা ক্যামেরার নির্দিষ্ট ক্যারেক্টারের অনুযায়ী সেই তথ্য সংগ্রহ করতে পারে। এবং এখানে স্যাটেলাইটের মাধ্যমে যে তথ্য বা ইমেজ সংগ্রহ করা হয়, সেই ইমেজের মধ্যে ভূপৃষ্ঠের কোন বস্তু থেকে কি পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে তার ডিজিটাল নাম্বার, ডিজিটাল এনার্জি, কোয়ান্টাম সমস্ত কিছু সংগৃহীত হয়। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, বাংলায় বলা হয় তড়িৎ চুম্বকীয় দৃশ্যপট বা বর্ণালী তরঙ্গ। মানুষের চোখ তরঙ্গ দৈর্ঘ্যের খুব সামান্য পরিমাণ অংশই দেখতে পায়। সূর্যের আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য তার ভিজিবল লাইট অর্থাৎ 0.4 থেকে 0.7 মাইক্রন, যেখানে ব্লু, গ্রিন, রেড ভিবজিওর ওয়েভলেন্থ রয়েছে, সেই অঞ্চলটুকুই মানুষের চোখে ধরা পড়ে। মাইক্রোমিটারের ক্ষেত্রে ভিজিবল লাইট এর আগে এর ক্ষুদ্র তরঙ্গ হিসাবে আল্ট্রাভায়োলেট এবং এর বৃহৎ তরঙ্গ হিসাবে ইনফ্রারেড রেডিয়েশন। এখানে 0.4 থেকে 0.5 পর্যন্ত ব্লু লাইট, 0.5 থেকে 6 মাইক্রন পর্যন্ত গ্রিন লাইট এবং 0.6 থেকে 0.7 পর্যন্ত রেড। এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বিভিন্ন ফটোগ্রামেটিক ক্যামেরার ক্ষেত্রেও একই রকম ভাবে ব্যবহৃত হয় এবং সেই সেন্সর কি পরিমাণ তথ্য সংগ্রহ করতে পারবে, তার স্পেকট্রাল রেজুলেশন কি হবে তার উপর নির্ভর করে।
স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রেও ভিজিবল ওয়েভলেন্থ, নিয়ার ইনফ্রারেড, মিডিয়াম ইনফ্রারেড, থার্মাল ইনফ্রারেড এবং মাইক্রোওয়েভ পর্যন্ত স্যাটেলাইট ইমেজ ব্যবহার করা হয়ে থাকে। তবে বিভিন্ন সফটওয়্যার প্রসেসিং এর ক্ষেত্রে ভিজিবল ওয়েভলেন্থ এবং নিয়ার ইনফ্রারেড ওয়েভলেন্থটিকে ব্যবহার করা হয় এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যবহার বিভিন্ন সেন্সরের ক্ষেত্রে ভিন্ন প্রকৃতির। এর উপর নির্ভর করে স্যাটেলাইটের ব্যান্ড। রিমোট সেন্সিং ব্যবস্থায় স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের ইমেজ সংগ্রহের জন্য দুটি বিষয় প্রয়োজন। প্ল্যাটফর্ম অর্থাৎ হচ্ছে কোন জায়গাতে ক্যামেরাটি রেখে ভূপৃষ্ঠের ছবি সংগ্রহ করা হচ্ছে এবং অর্থাৎ যে ক্যামেরার সেন্সর তার বৈশিষ্ট্য কি তার উপর নির্ভর করে স্যাটেলাইট ইমেজের বৈশিষ্ট্যগুলি। যে স্থান থেকে পৃথিবীপৃষ্ঠের ছবি সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয়। প্ল্যাটফর্মের প্রকৃতি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়: গ্রাউন্ডবোর্ন, এয়ারবোর্ন এবং স্পেস। গ্রাউন্ডবোর্ন হলো ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান থেকে যখন ক্যামেরার মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের ছবি তোলা হয়, যেমন ট্রাইপড, রিমোট সেন্সিং ভ্যান ইত্যাদি। এবং এয়ারবোর্ন প্ল্যাটফর্ম হলো ভূপৃষ্ঠ থেকে 160 কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্থানে ক্যামেরার সাহায্যে পৃথিবীপৃষ্ঠের ছবি তোলা। সেখানে এয়ারক্রাফট ব্যবহৃত হতে পারে, বেলুনের মাধ্যমে ক্যামেরা ঊর্ধ্বাকাশে পাঠিয়ে সেখান থেকে ছবি তোলা হতে পারে। বিভিন্ন দেশে এয়ারক্রাফট বিভিন্ন উচ্চতায় পৌঁছে ক্যামেরার মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের ছবি তোলে। এবং প্রেসবোর্ন প্ল্যাটফর্ম হলো 160 কিলোমিটারের উপরে বায়ুমণ্ডলের যে কোনো স্থান থেকে উপগ্রহের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের ছবি সংগ্রহ। প্রেসবোর্ন প্ল্যাটফর্মের মধ্যে জিওস্টেশনারি অরবিট এবং সান সিনক্রোনাস অরবিট অবস্থান করছে। স্যাটেলাইট হলো সেই বস্তুটি যেটি নির্দিষ্টভাবে পৃথিবীকে পরিক্রমা করে এবং স্যাটেলাইটের মধ্যে অবস্থিত পৃথিবীপৃষ্ঠের ছবি সংগ্রহ। তাহলে এখন আমাদের জানতে হবে সেন্সর বলতে কি বুঝি। Sensor is an electronic circuit which can record the electromagnetic radiation fallen on it. অর্থাৎ মানুষের চোখে যেভাবে রেডিয়েশন পড়ে কোনো বস্তু থেকে বিকিরিত রশ্মি পড়ে তবে দেখতে পাওয়া যায়, আলোর অনুপস্থিতিতে কোনো কিছু দেখা সম্ভব নয়, সেভাবে সেন্সরের মধ্যেও কোনো বস্তু থেকে বিচ্ছুরিত রশ্মি পড়লে তবে সেন্সর সেটিকে সংগ্রহ করতে পারে এবং নির্দিষ্ট জায়গায় তা ক্যাপচার করা সম্ভব। A sensor is a device comprising of optical component or system and a detector with electronic, অর্থাৎ মহাকাশ থেকে ভূপৃষ্ঠের দিকে কোনো নির্দিষ্ট বস্তুর ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গ্রহণ করে তা চিহ্নিত। এবং সেন্সরের প্রকৃতি অনুযায়ী প্রধানত দুটি ভাগ করা হয়: অ্যাক্টিভ সেন্সর এবং প্যাসিভ সেন্সর। অ্যাক্টিভ সেন্সর হলো সেই সমস্ত সেন্সরগুলি যেগুলি বস্তুর প্রতিচ্ছবি সংগ্রহের জন্য নিজে থেকে এনার্জি পাঠিয়ে তথ্য সংগ্রহ করে। রাত্রিবেলা ছবি সংগ্রহের জন্য এই সেন্সরগুলি ব্যবহার। আলোর উপস্থিতি না থাকলে যেমনভাবে মানুষের চোখও কিছু দেখতে পায় না, সেভাবে সেন্সরও কিন্তু কিছু দেখতে পায় না। মোবাইল ফোনের ক্যামেরায় নাইট মোড, নাইট ভিশন মোড প্রভৃতি মোড অ্যাক্টিভ করা হচ্ছে, অর্থাৎ স্বল্প আলোকে বা আলোর অনুপস্থিতিতে ফ্ল্যাশের মাধ্যমেও সেই জায়গার বা কোনো কিছুর ছবি তোলা সম্ভবপর হয়। অ্যাক্টিভ সেন্সর হলো সেই প্রকার যে নিজে থেকে আলো সৃষ্টি করে সেই আলোর প্রতিচ্ছবিটা ফিরে আসা পর্যন্ত সেটিকে সংগ্রহ করতে। এই অ্যাক্টিভ সেন্সরগুলির মধ্যে অ্যাক্টিভ রেডিওমিটার, স্ক্যাটার, রাডার এবং লেডার, লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জ। অন্যদিকে রাডারের রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। আর প্যাসিভ সেন্সরগুলি হলো নির্দিষ্ট সময় অন্তর স্বয়ংক্রিয়ভাবে কোনো লক্ষ্যবস্তুর তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংগ্রহ করে। এদেরকে প্যাসিভ সেন্সর বা নিষ্ক্রিয় সেন্সর বলা হয়। এই সেন্সরগুলি কোনো প্রাকৃতিক শক্তির উৎস, যেমন সূর্যের আলো কোনো বস্তুর ওপর পড়ার পর সেই বস্তু থেকে বিচ্ছুরিত রশ্মি সংগ্রহ করতে পারে। প্যাসিভ সেন্সরের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ফটোগ্রাফিক ক্যামেরা, ভিডিওকন টেলিভিশন ক্যামেরা, অপটিক্যাল স্ক্যানার, দ্য মাইক্রোওয়েভ রেডিওমিটার, মাইক্রোওয়েভ রাডার। অপটিক্যাল স্ক্যানার দুভাবে কাজ করে: অপটোমেকানিক্যাল স্ক্যানার এবং পুশবোন স্ক্যানার। তবে এগুলি কোনো ভৌগোলিকরা যেহেতু কাজ করে না, স্যাটেলাইট ইমেজ সংগ্রহের ক্ষেত্রে যখন আমাদের কোনো সক্রিয় ভূমিকা নেই এবং আমরা যেহেতু স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে সেই ইমেজ ব্যবহার করে প্রসেসিং করি, তাই এই জায়গাগুলিকে আমি স্কিপ করে যাচ্ছি। এমএমএস ব্যান্ড এবং থেমেটিক ম্যাপিং ব্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের স্পেকট্রাল রেজলিউশনও ডিফারেন্ট। স্পেকট্রাল সিগনেচার কার্ভ। সূর্যের আলো পৃথিবীপৃষ্ঠের কোনো বস্তুর উপর পড়লে সেই বস্তু থেকে বিচ্ছুরিত রশ্মি মানুষের চোখে পড়ে মানুষ সেই বস্তুর প্রতিচ্ছবি দেখতে পায়। সেই বস্তুটির কোন রং, কি আকৃতির, সমস্ত কিছু কিন্তু ওই বিচ্ছুরিত শক্তির অ্যানালিসিসের মাধ্যমে মানুষের চোখের মাধ্যমে ধরা পড়ে। তাহলে এখানে মানুষের চোখ কিভাবে বুঝতে পারে? কারণ এই বিচ্ছুরিত রশ্মির
ক্যারেক্টার বৈশিষ্ট্য কিন্তু মানুষের চোখে জাজমেন্ট বা অ্যানালিসিস হতে পারে। সেইভাবেই স্যাটেলাইটের মাধ্যমে যে বস্তুর ছবি পড়ছে তার শক্তির বৈশিষ্ট্য অনুযায়ী স্যাটেলাইটের ইমেজে তথ্য আমরা বুঝতে পারি। মানুষের চোখের যে ভিজিবল লেন্থ 0.4 থেকে 0.8 মাইক্রন পর্যন্ত স্যাটেলাইটের সেন্সরে যে তথ্য পড়ে তা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতি। কোনো বস্তুর উপর পতিত শক্তির কি পরিমাণ বিচ্ছুরিত হবে তা নির্ভর করে বস্তুটির প্রকৃতির উপর, এবং বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বিভিন্ন বস্তু থেকে বিচ্ছুরিত শক্তির পরিমাণ ভিন্ন প্রকৃতি। এখানে ডেড গ্রাস, মরা ঘাস এবং এর প্রকৃতি কিন্তু রেড ব্যান্ডের সর্বাধিক, এবং নিয়ার ইনফ্রারেডের ক্ষেত্রে ইনফ্রারেড এবং নিয়ার ইনফ্রারেডের ক্ষেত্রে প্রায় সমতল প্রকৃতি, এবং গ্রিন গ্রাস ব্লু ব্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে কম, গ্রিনে সামান্য বেশি এবং রেডে কম, এবং তারপরে ইনফ্রারেড এবং নিয়ার ইনফ্রারেডের ক্ষেত্রে সবুজ ঘাসের বিচ্ছুরণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পায়। অন্যদিকে ড্রাই সয়েলের ক্ষেত্রে বিচ্ছুরণের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। অর্থাৎ বিভিন্ন ব্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন বস্তুর রিফ্লেকশনের পরিমাণ, বিচ্ছুরণের পরিমাণ বিভিন্ন প্রকৃতির। এই ভিন্ন প্রকৃতির বিচ্ছুরণের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে সেই বস্তুর প্রকৃতি জাজমেন্ট করা, বোঝা সম্ভবপর হয়। স্যাটেলাইটে যে সেন্সরগুলি ব্যবহার করা হয় সেই সেন্সরের রেজুলেশন রয়েছে, এবং রেজুলেশন কিন্তু সেন্সরের ক্ষেত্রে 4 প্রকার: স্পেকট্রাল রেজুলেশন, স্প্যাশিয়াল রেজুলেশন, রেডিওমেট্রিক রেজুলেশন এবং টেম্পোরাল রেজুলেশন। এবং রেজুলেশন আলোচনা করার পূর্বে আমি আলোচনা করব পিক্সেল। পিক্সেল কোনো ডিজিটাল ফরম্যাটে কোনো ক্যামেরা বা কোনো স্যাটেলাইট ইমেজের সর্বনিম্ন আইডেন্টিফাইয়েবল অবজেক্ট। অর্থাৎ যদি কোনো ক্যামেরার ফটোকে জুম করা হয়, জুম করতে করতে সবচেয়ে শেষে গিয়ে সেটি একটি ছোট্ট স্কোয়ারে দাঁড়িয়ে যাবে। এই ছোট্ট স্কোয়ারটিকে বলা হয় পিক্সেল। এবং আমাদের ক্যামেরার সবাই আমরা জানি মেগাপিক্সেল। মেগাপিক্সেল হচ্ছে তার নির্দিষ্ট আয়তন রয়েছে, এবং এই পিক্সেল যত বেশি হবে ছবির কোয়ালিটি তত ভালো হবে। পিক্সেল বলতে বলা হয় কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম উপাদান, এবং এই পিক্সেলের নির্দিষ্ট গ্রে ভ্যালু আছে, এবং কোনো অবস্থান ল্যাটিটিউড লঙ্গিটিউড বা রো কলাম অবস্থান করে। যখন স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করে সেই অঞ্চলের ইমেজে কিন্তু স্যাটেলাইট ক্ষেত্রে ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকে না, এবং ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কিন্তু যখন ইমেজ প্রসেসিং করা হয় সেখানে ইমেজ প্রসেসিং এর সময় জিও রেফারেন্সিং করতে হয়, এবং প্রত্যেকটি পিক্সেলের জিও রেফারেন্সিং সেলের অবস্থান এবং তার গ্রে ভ্যালু ডিফারেন্ট হয়। Pixels are the picture element of the object to denote ground resolution cell, and smaller the pixel, better is the resolution. কোনো ইমেজে পিক্সেলের সংখ্যা যত বেশি হবে তত তার কোয়ালিটি ভালো হবে, এবং একটি পিক্সেলের মধ্যে সবচেয়ে কম যতটুকুনি স্থানকে সে আইডেন্টিফাই করতে পারে সেই ছবির পিক্সেলের ছবির গুণমান তত ভালো হবে। এই পিক্সেলের সঙ্গে স্পেশাল রেজুলেশনের একটি সম্পর্ক আছে, আলোচনা করছি। এবং আরেকটি অন্যতম বিষয় প্রস্থপথ, সোয়াথ। স্যাটেলাইট যখন আড়াআড়িভাবে কোনো নির্দিষ্ট লাইন বরাবর অগ্রসর হয় সেই লাইন বরাবর ভূপৃষ্ঠের তথ্য সংগ্রহ করে। এই নির্দিষ্ট প্রস্থ বা লাইন বরাবর নির্দিষ্ট অংশটিকে বলা হয়, নির্দিষ্ট চওড়া থাকে এই নির্দিষ্ট অংশটিকে বলা হয় সোয়াথ বা প্রস্থপথ। এই নির্দিষ্ট অংশটিকে পাতের আকারে ছবি স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহ করা হয়, এবং এই স্যাটেলাইটের মাধ্যমে সংগ্রহকৃত ছবিগুলিকে পরপর যোগ করে এবং এর মধ্যেও ওভারল্যাপিং রাখা হয় যাতে কোনো নির্দিষ্ট বিচ্যুতি এড়ানো সম্ভবপর হয়। Swath is the weight of the track on the Earth's surface across which scanning is done by an orbiting sun-synchronous satellite. Sun-synchronous satellite স্বল্প উচ্চতায় অবস্থান করে বলে ভূপৃষ্ঠের নির্দিষ্ট অংশে সে স্ক্যান করতে যায়, এবং ভূপৃষ্ঠের সমগ্র অংশের বৈশিষ্ট্য, সমগ্র অংশের ইমেজ তার দ্বারা সংগ্রহ করা সম্ভব হয় না। এবং যে নির্দিষ্ট অংশটিকে একেবারে স্ক্যান করে, যে পথটিকে সে আইডেন্টিফাই করতে পারে সেই অংশটিকে বলা হয় বা প্রস্থপথ। এরপর আসি ডিফারেন্ট টাইপসের রেজুলেশন সম্পর্কে। স্পেকট্রাল রেজুলেশন, কোনো সেন্সরে ব্যবহৃত বর্ণালীর বিস্তারকে বলা হয় স্পেকট্রাল রেজুলেশন। অর্থাৎ স্যাটেলাইট তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে অংশটিকে আইডেন্টিফাই করতে পারে, যে অংশটিকে সে সংগ্রহ করে তথ্য জমা রাখতে পারে, সেই অংশটিকে বলা হয় স্পেকট্রাল রেজুলেশন। সেই সেন্সরের ক্ষেত্রে কোনো স্যাটেলাইটের সেন্সরের ক্ষেত্রে স্পেকট্রাল রেজুলেশন নির্দিষ্ট হয়, যেমন IRS-1A 1B এই স্যাটেলাইটে ব্যবহৃত হয়েছিল LIS-1 LIS-2 সেন্সর। লিনিয়ার ইমেজ সেলফ স্ক্যানিং সেন্সর, এই সেন্সরের ক্ষেত্রে থিমেটিক ম্যাপিং স্পেকট্রাল ব্যান্ড ব্যবহার করা হয়েছিল, এবং এই ব্যান্ডের
যে রেজুলেশনগুলো আগে দেখালাম সেই রেজুলেশন 0.04 থেকে 0.52 মাইক্রন পর্যন্ত স্পেকট্রাল ছিল। এই নির্দিষ্ট ব্যান্ড প্রত্যেকটি সেন্সরের ক্ষেত্রে ভিন্ন প্রকৃতির হয়। স্প্যাশিয়াল রেজুলেশন, কোনো স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে স্প্যাশিয়াল রেজুলেশন খুব গুরুত্বপূর্ণ। স্প্যাশিয়াল রেজুলেশন বলতে বলা হয় সেন্সর দ্বারা পৃথকীকৃত লক্ষ্যবস্তুর ন্যূনতম ক্ষেত্রকে বলা হয় স্প্যাশিয়াল রেজুলেশন। স্প্যাশিয়াল রেজুলেশন is the minimum area of the target which is discriminated by sensor at a particular instant of time. সোজাভাবে বললে স্প্যাশিয়াল রেজুলেশন হলো ভূপৃষ্ঠে অবস্থিত দুটো বস্তুর মধ্যে দূরত্ব কত হলে সেই বস্তু দুটি দুটো পিক্সেলের মধ্যে আইডেন্টিফাই করা সম্ভব হবে। অর্থাৎ দুটো বস্তু যদি 3 মিটার দূরত্বে অবস্থান করে এবং সেই ব্যান্ডের স্পেশাল রেজুলেশন যদি 5 মিটার হয়, তাহলে এই দুটো বস্তুকে কিন্তু একটি পিক্সেলের মধ্যে আইডেন্টিফাই করা হবে। অর্থাৎ এখানে দুটো বস্তুর কোনো পৃথক আইডেন্টিটি থাকবে না। অর্থাৎ কোনো সেন্সরের স্প্যাশিয়াল রেজুলেশন যত কম হবে সেই ইমেজের কোয়ালিটি তত ভালো হবে। যখন প্রাথমিকভাবে স্যাটেলাইট লঞ্চ করা হয় তখন এই রেজুলেশন অনেক সময় 100 মিটারের কাছাকাছি ছিল, বা 100 মিটার দূরত্বে কোনো বস্তু অবস্থান করলে সেই 100 মিটার দূরত্বকে একটি পিক্সেলের মধ্যে আনা হতো, এবং সেই 100 মিটার দূরত্বের মধ্যে কি পার্থক্য কি বৈশিষ্ট্য সেগুলো কিছু বোঝা যেত না। কিন্তু যত টেকনোলজি আপগ্রেডেশন হয়েছে, ক্যামেরার গুণমান বৃদ্ধি পেয়েছে, এই স্প্যাশিয়াল রেজুলেশন ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং কমার ফলে দুটো বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা, পার্থক্য করার জন্য যে স্থান তার ক্ষমতা তার পরিমাণ হ্রাস পাওয়ার জন্য ইমেজের গুণমানও বৃদ্ধি পেয়েছে। যেমন IRS 1A 1B লিস 1 এর ক্ষেত্রে স্পেশাল রেজুলেশন ছিল 72.5 মিটার, কিন্তু যখন লিস 2 সেন্সর ব্যবহার করা হচ্ছে তখন তার স্পেশাল রেজুলেশন 36.25, অর্থাৎ এর অর্ধেক। এবং সেক্ষেত্রে গুণমানের দিক থেকে লিস 1 এর থেকে লিস 2 কিন্তু অনেক বেটার। লিস 3 এর ক্ষেত্রে 23.5 মিটার, এবং রেজুলেশন স্পেশাল রেজুলেশন ধীরে ধীরে কমানো সম্ভবপর হচ্ছে। বর্তমানে প্যানক্রোমেটিক বা প্যান সেন্সরের ক্ষেত্রে স্পেশাল রেজুলেশন 5 মিটার বা 8 মিটার, এবং বর্তমানে কিন্তু আরো ভালো প্যান রেজুলেশনের যেটা পাওয়া যায় যেখানে 1 মিটার স্পেশাল রেজুলেশন, অর্থাৎ কোনো বস্তু 1 মিটার দূরত্ব বা 3 ফুটের মধ্যে অবস্থান করলে সেই বস্তু দুটির মধ্যে দুটি পিক্সেল অবস্থান করবে, এই বস্তু দুটিকে পৃথকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হবে। সেই জন্য স্যাটেলাইট ইমেজের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে ডিপেন্ড করে স্পেশাল রেজুলেশন। কোনো জায়গার নদীর বৈশিষ্ট্য জানতে যাচ্ছি, নদী এবং নদীর চরের আয়তন জানতে যাচ্ছি, সেখানে যদি সমগ্র নদীর চরটি 25 মিটার দূরত্বের মধ্যে অবস্থান করে এবং যদি পিক্সেলের স্পেশাল রেজুলেশন 25 মিটার হয়, তাহলে একটি পিক্সেলের মধ্যে অবস্থান করবে। সেখানে তাহলে কি করে সেই অঞ্চলের আয়তন কি করে আইডেন্টিফাই করা সম্ভব হবে? এবং এই অসুবিধার কারণে স্পেশাল রেজুলেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যাটেলাইট ইমেজের কোয়ালিটির ক্ষেত্রে। IRS আইসির ক্ষেত্রে প্যানক্রোমেটিক সেন্সর ব্যবহার করা হয়েছিল যেখানে রেজুলেশন 5 মিটার এবং 8 মিটার, এবং প্যানক্রোমেটিক ক্যামেরা বর্তমানে যেটা 1 মিটার স্পেশাল রেজুলেশন রয়েছে সেই স্পেশাল রেজুলেশনের ইমেজ রয়েছে আমার কাছে, আমি দেখাচ্ছি। এরপরে আসি রেডিওমেট্রিক রেজুলেশনে। রেডিওমেট্রিক রেজুলেশন ইজ দ্য ডাইনামিক রেঞ্জ অফ ডেটা, অর্থাৎ কোনো সেন্সর কি পরিমাণ ডেটা সংগ্রহ করে রাখতে পারে। এই যে রেডিওমেট্রিক রেজুলেশন বিট বাইট এর সাথে সম্পর্কিত। 8 বিট যেটা 6 বিট রেডিওমেট্রিক রেজুলেশনের থেকে ভালো, অর্থাৎ যত বিট বেশি হবে ইমেজের গুণমানও তত বেশি হবে, কারণ তার পিক্সেল কোয়ালিটি, পিক্সেলের সংখ্যাও তত বেশি থাকবে। ঠিক একই রকম ভাবে ল্যান্ডসেট 1 2 3 এর ক্ষেত্রে 6 বিট রেডিওমেট্রিক রেজুলেশন, আবার ল্যান্ডসেট 4 5 এর ক্ষেত্রে 8 বিট রেজুলেশন। অর্থাৎ রেডিওমেট্রিক রেজুলেশনে যত বৃদ্ধি পাবে তত তার ইমেজের কোয়ালিটি, গুণমান বেশি হবে, ভালো হবে। টেম্পোরাল রেজুলেশন, কোনো উপগ্রহ ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট অঞ্চলের তথ্য সংগ্রহের পর পুনরায় কতদিন পর সেই অঞ্চলে এসে তথ্য সংগ্রহ করে তাকে বলা হয় টেম্পোরাল রেজুলেশন। অর্থাৎ কোনো অঞ্চলের উপর দিয়ে স্যাটেলাইটের পরিক্রমণের সময়কাল, এবং সেই সময়কালের পার্থক্যকে কি বলা হয় টেম্পোরাল রেজুলেশন। এবং বিভিন্ন স্যাটেলাইটের ক্ষেত্রে টেম্পোরাল রেজুলেশন ডিফারেন্ট। ল্যান্ডসেট 4 and 5 এর ক্ষেত্রে 60 ডেজ, ল্যান্ডসেট 1 2 3 এর ক্ষেত্রে 18 ডেজ, IRS 1A 1B এর ক্ষেত্রে 18 ডেজ এবং IRS 1C 1D এর ক্ষেত্রে 24 ডেজ। এখানে জিও সিনক্রোনাস স্যাটেলাইটের ক্ষেত্রে কিন্তু কোনো টেম্পোরাল রেজুলেশন নেই, কারণ একটি জায়গাতেই সে সীমাবদ্ধ, কোনো রকম ভাবে তার স্থানচ্যুতি ঘটে না। কেবলমাত্র সানসিনক্রোনাস স্যাটেলাইটের ক্ষেত্রে টেম্পোরাল রেজুলেশন কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়, এবং টেম্পোরাল রেজুলেশনের উপর সেই স্যাটেলাইটের মাধ্যমে কোনো স্থানের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, কোনো প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন চিহ্নিত করা সম্ভবপর হয়। এখানে বিভিন্ন স্যাটেলাইটের বিভিন্ন সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং সেই সেন্সরগুলির ক্ষেত্রে তার স্পেকট্রাল ব্যান্ড কি পরিমাণ ব্যান্ড, থিমেটিক ম্যাপিং বা MMS কি ব্যান্ড, এবং তার রেজুলেশন কত, স্পেকট্রাল ব্যান্ডের রেজুলেশন কত এবং স্পেশাল রেজুলেশন কত,
সেগুলি এখানে দেখানো হয়েছে। এতক্ষণ যেটা আলোচনা করছিলাম, স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে স্যাটেলাইট কিভাবে কাজ করে, কিভাবে তার অরবিট হয়, কিভাবে ভূপৃষ্ঠ থেকে ছবি তোলে, কিভাবে স্যাটেলাইট সেন্সর বিভিন্ন তথ্য সংগ্রহ করে, এই সমস্ত সম্পর্কে। কিন্তু স্যাটেলাইট তথ্য সংগ্রহ, ডেটা কালেকশনের ক্ষেত্রে ভৌগোলিকদের ভূমিকা না থাকলেও যে ডেটাটা সংগ্রহ করা হয় সেই ডেটাটা প্রসেসিং করার জন্য ভৌগোলিকরা প্রথমে ব্যবহার করে জিও রেফারেন্সিং। সেটি স্যাটেলাইটের কাছ থেকে কোন অঞ্চলের ডেটা এবং জিও রেফারেন্সিং প্রভাবিত করা থাকলে সেই জিও রেফারেন্সিং এর পর ব্যান্ড অ্যাডিশন, ব্যান্ড সাবট্রাকশন, ব্যান্ড রোটেশন, এই সমস্তগুলি নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভবপর হয়। এই সমস্ত কাজগুলি করার পর ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রু কালার কম্পোজিশন এবং ফলস কালার কম্পোজিশন। যে স্যাটেলাইট ইমেজ ভৌগোলিকরা প্রাথমিকভাবে সংগ্রহ করে, সেই স্যাটেলাইট ইমেজ ওপেন করার পর আমাদের খালি চোখে কোনো কিছু বোঝা সম্ভব নয় সেই অঞ্চলের তথ্য সম্পর্কে। কিন্তু স্যাটেলাইট ইমেজ প্রসেসিং এর বিভিন্ন সফটওয়্যার মোটামুটিভাবে ব্যবহার করা হয় জিওমেট্রিকা এবং আর্কজিআইএস এড্রাস। এই সফটওয়্যারগুলির মাধ্যমে যদি স্যাটেলাইট ইমেজকে প্রসেস করা হয়, প্রথম ব্যবহার করা হয় ফলস কালার কম্পোজিশন, অর্থাৎ এই যে তিনটি ব্যান্ড, স্পেকট্রাল রেজলিউশনের ক্ষেত্রে যে তিনটি ব্যান্ড ব্যবহার করা হয়, সেই তিনটি ব্যান্ডকে আমরা ব্যবহার করি কোন কালার দিয়ে দেখব। এবং এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন একটি নির্দিষ্ট নীতি, যেটি সমগ্র বিশ্বের ক্ষেত্রে এক। মানুষের চোখ তিনটি রঙকে প্রাথমিকভাবে বুঝতে পারে, প্রধানভাবে ভিজুয়াল, এবং মেন কালার হচ্ছে ব্লু, গ্রিন, রেড, আরজিবি। এই আরজিবির উপর ডিপেন্ড করে মানুষের চোখ সেই অঞ্চলের বা কোনো ইমেজের কালার সে আইডেন্টিফাই করতে পারে। এবং স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিশন তৈরির ক্ষেত্রে বিশ্বজুড়ে যে নিয়মটি ব্যবহার করা হয়, নির্দিষ্ট যে ব্যান্ডটি সেটি নির্দিষ্ট কালার দিয়ে ইউজ করা হয়। যেখানে গ্রিন ব্যান্ডকে দেখা হয় ব্লু কালার দিয়ে, রেড ব্যান্ডকে দেখা হয় গ্রিন কালার দিয়ে, এবং নিয়ার ইনফ্রারেড কালারকে দেখা হয় রেড কালার দিয়ে। এবং এই তিনটি ব্যান্ডকে নির্দিষ্ট তিনটি কালার দিয়ে দেখার পর যে ইমেজটা প্রসেসিং হয়, সেই প্রসেসিং এর পর এই ছবিটি দেখতে পাওয়া যায়। যেখানে লাল লাল যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লাল লাল ছবিগুলির মিনিং হচ্ছে উদ্ভিদের উপস্থিতি। এখানে ইলেকট্রোম্যাগনেটিক যে স্পেকট্রামটা ছিল, সেখানে রিফ্লেকটেন্সের পরিমাণ ব্লু, গ্রিন এবং রেড ব্যান্ডের ক্ষেত্রে সবুজ উদ্ভিদ এর রিফ্লেকটেন্স সবচেয়ে কম ছিল, এবং নিয়ার ইনফ্রারেড এবং ইনফ্রারেড ব্যান্ডের ক্ষেত্রে এর রিফ্লেকটেন্স অনেক বেশি ছিল। এবং নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে যখন রেড দিয়ে পাস করানো হয় সবুজ উদ্ভিদের ক্ষেত্রে, এখানে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডে এই অঞ্চলে লাল লাল অংশগুলি উদ্ভিদের উপস্থিতিকে দেখাচ্ছে। এবং এই ফলস কালার কম্পোজিশন করার পর যে নির্দিষ্ট অবজেক্ট, যে বিভিন্ন প্রকার কালার এখানে অবস্থান করছে, সেই কালারগুলি বাস্তবিক ভূপৃষ্ঠে নির্দিষ্ট বস্তুকে আইডেন্টিফাই করা হয়। যেমন উদ্ভিদ বা ঘাস রেড শেড, অর্থাৎ লাল কালার দ্বারা যে চিহ্নিত অঞ্চলগুলি, সেখানে সেগুলি উদ্ভিদের অবস্থান। ধ্বংসপ্রাপ্ত বনভূমি, যদি বনভূমি ধ্বংস হয় সেখানে লালের পরিমাণ বিচ্ছুরিত, সেই বিচ্ছুরিত অঞ্চলগুলি ধ্বংসপ্রাপ্ত বনভূমি। ঘন বনভূমি যদি থাকে সেখানে ডিপ রেড। যদি সুন্দরবন অঞ্চলের স্যাটেলাইট ইমেজ নিই এবং তাকে ফলস কালার কম্পোজিশন করা হয়, সেখানে কিন্তু ডিপ রেড কালার দেখা যাবে। এখানে ধান গাছের প্রকৃতি, বসতি এলাকা, যদি জলাভূমি থাকে, জলীয় উপাদান থাকে, তাহলে ডিপ ব্লু কালার বা ক্যান থাকবে। এইখানে দেখো যে জলাভূমি অঞ্চল ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, এবং এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড অঞ্চলের এই জায়গাটা কিন্তু অগভীর জলাভূমি, শ্যালো ল্যান্ড। এই অগভীর জলাভূমি বা শ্যালো ল্যান্ড হওয়ার জন্য ডিপ কালার। কিন্তু যদি প্রবাহিত নদী থাকে, সেই প্রবাহিত নদীর জলের বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন প্রকৃতির হবে। এবং যদি সমুদ্র অঞ্চলে, বঙ্গোপসাগর অঞ্চলের ইমেজ দেখি, তখন কিন্তু সেখানে উপকূল অঞ্চলের জলের কালার একরকম, গভীর সমুদ্রের জলের কালার একরকম। এক্ষেত্রে জলেতে পলির পরিমাণ কত, সেটিও কিন্তু অন্যতম বিষয়। স্যাটেলাইট ইমেজের ক্ষেত্রে সেটাও জাজ করা সম্ভবপর হয়। স্যাটেলাইট ইমেজের এই ব্যান্ড কম্পোজিশন, কালার কম্পোজিশন করার পর এফসিসি হয়। এফসিসির পরে যে ইমেজটা পাওয়া যাচ্ছে, এখান থেকে আমাদের ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার বের করতে হবে, বা সেই অঞ্চলের ল্যান্ড ইউজ কিরকম প্রকৃতির সেটিকে চিহ্নিত করতে হবে। এর জন্য জিওমেট্রিকা বা আর্কজিআইএস সফটওয়্যারের ক্ষেত্রে নির্দিষ্ট প্রসেসিং করা হয়। এই নির্দিষ্ট প্রসেসিং করার পূর্বে ফিল্ড ভিজিট করা আবশ্যক। ল্যাটিটিউড, লঙ্গিটিউডাল ইনফরমেশন নিয়ে গিয়ে ফিল্ডে গিয়ে দেখতে হবে সেই জায়গায় অ্যাকচুয়াল যে কালারটি রয়েছে সেই কালারটি কি অবস্থান করছে। এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ক্ষেত্রে এখানে যদি জিপিএস নিয়ে পৌঁছানো হয় এবং এখানের যে অংশ ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এই অংশটিকে স্যাটেলাইটের যা রিফ্লেক্টেন্স ডিএন ভ্যালু, সেই ভ্যালুর উপর এটিকে চিহ্নিত করতে হবে ওয়েটল্যান্ড। এবং এই একটি জায়গাকে সাইট হিসেবে চিহ্নিত করলে এই একই রকম ডিএন ভ্যালু, একই রকম ভ্যালু যুক্ত যে পিক্সেলগুলো আছে,
সফটওয়্যার অটোমেটিকভাবে গোটা ইমেজের মধ্যে এই নাম্বার, এই পিক্সেল নাম্বারের মধ্যে ভ্যালু যা পাবে সমস্ত জায়গাটিকে, সমস্ত ম্যাপের পিক্সেলগুলোকে সে ওই কালার দ্বারা চিহ্নিত করবে। অর্থাৎ এখানে ডিজিটাল সিগনেচারের উপর নির্ভর করে গোটা ইমেজ প্রসেসিংটা কমপ্লিট হবে। এবং ইমেজের ক্ষেত্রে এখানে যখন যে গ্রিন অংশটা রয়েছে তাকে যখন আমি ছোট্ট সাইট হিসেবে চিহ্নিত করব, এর যা ভ্যালু, এই অঞ্চলের যে ভ্যালু, সমগ্র ইমেজের মধ্যে এই নাম্বারের যা যা ভ্যালু পাবে সফটওয়্যার তাকে অটোমেটিক্যালি সেই অঞ্চলে চিহ্নিত করবে। এবং এইভাবে এফসিসি থেকে আমাদের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার চিহ্নিত করা সম্ভবপর হয়। এখানে বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন অংশ দেখানো হচ্ছে এবং এখানে এফসিসি করার পরে সুন্দরবন অঞ্চলের মোহনার অংশে দেখানো হচ্ছে এফসিসিতে। এফসিসিতে দেখা যাক এখানে সুন্দরবনের বিভিন্ন অংশে ডিপ রেড ফরেস্ট রয়েছে এবং ডিপ রেড ফরেস্টের জন্য এই অংশগুলিকে বনভূমি থাকার জন্য এগুলিকে ডিপ রেড কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং কিন্তু অন্যান্য ব্যান্ডের ক্ষেত্রে এই অংশগুলি ভিজিবল, আমাদের খালি চোখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো না এই অঞ্চলগুলিতে কি কি জিনিস অবস্থান করছে। কিন্তু যখন এফসিসি করব তখন মোটামুটিভাবে কালার কম্পোজিশন অনুযায়ী আমরা চিহ্নিত করতে পারি এই অঞ্চলটির কালার এটা, মানে আমাদের ট্রু কালার ল্যান্ড ইউজের ক্ষেত্রে এই অংশটাই এটা হবে। এবং যখন এফসিসির ক্ষেত্রে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে নদীর গভীরতা, নদীতে পুলির পরিমাণ ইত্যাদিও কিন্তু আইডেন্টিফাই করা সম্ভবপর হয়। আমরা সময়ের সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিরকম ভূমির পরিবর্তন হয়েছে সেটি চিহ্নিত করেছি। এটি মিস্টার পারিহার এবং তার সহযোগীদের গবেষণাপত্র, সেখান থেকে নেওয়া হয়েছে। এবং সময়ের সাথে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ক্ষেত্রে কিরকম ভাবে পরিবর্তন হয়েছে তা চিহ্নিত করা হয়েছে। এখানে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের আয়তন সময়ের সাথে কিন্তু ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। দক্ষিণ দিকের এই অংশটি বিলগুলি সেটি সম্পূর্ণরূপে বুঝে আছে এবং সময়ের সাথে এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডও পরিবর্তিত হচ্ছে ভেরিতে, বা সেগুলি বুঝিয়ে বসতি স্থাপন করা হয়েছে বা চাষ জমি স্থাপন করা হয়েছে। এখানে ইয়েলো কালার দেখাচ্ছে, ধান চাষের জমিও এখানে হতে পারে এবং ফিল্ডে গিয়ে দেখতে হবে কি অংশ সেখানে অবস্থান করছে। তবে স্যাটেলাইটের মাধ্যমে সুবিধা একই অঞ্চলের বিভিন্ন সময়ের ইমেজ নিয়ে তার সময়ের সাথে পরিবর্তন, টেম্পোরাল চেঞ্জ, সেটি প্রাকৃতিক হতে পারে, মানবিক হতে পারে, বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা, সেই অঞ্চলে যাবার পূর্বেই সেখানের সেই সম্পর্কে আলোচনা করা, সেই সম্পর্কে তথ্য বিশ্লেষণ করা সম্ভবপর হয়। এটি প্যানক্রোম্যাটিক সেন্সরের ক্ষেত্রে 1 মিটার রেজুলিউশন, স্প্যাশিয়াল রেজুলিউশন 1 মিটার, এবং এটি বেজিং এর ছবি, যেখানে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন অংশ, যেখানে বিভিন্ন জায়গার বিভিন্ন বিল্ডিং এর অবস্থান দেখা যাচ্ছে। এখানে বিল্ডিং এর যে ভার্টিক্যাল ডাইমেনশন, উচ্চতার পার্থক্য, সেটিও কিন্তু এখানে আইডেন্টিফাই করা সম্ভবপর হচ্ছে। অর্থাৎ প্যানক্রোম্যাটিক ক্যামেরার ক্ষেত্রে হাই রেজলিউশন ডেটা হওয়ার জন্য সেখানে ডেটার ইম্পর্টেন্স, ডেটা অ্যাকুরেসি, এই ডেটা থেকে তথ্য সংগ্রহ করা অনেক বেশি সুবিধাজনক। স্যাটেলাইট ইমেজের তথ্য সংগ্রহ করা হচ্ছে 1970 থেকে বর্তমান সময় পর্যন্ত। কিন্তু আরেকটি অন্যতম বিষয় যেটি প্রোভাইড করে গুগল আর্থের মাধ্যমে যে তথ্য পাওয়া যায়, যে ছবি পাওয়া যায়, সেটি কিন্তু মোটামুটিভাবে হাই রেজলিউশন, কিন্তু সেটি স্যাটেলাইট ইমেজ নয়, যেখান থেকে কোনো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার আইডেন্টিফাই করা সম্ভবপর নয়। এবং জিও রেফারেন্সিং এর কোনো সুবিধা না থাকায় সেই ছবি বা সেই তথ্য ব্যবহার করাও সম্ভবপর নয়। অন্যদিকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া নির্দিষ্টভাবে ইমেজ প্রসেসিং করে তা থেকে তথ্য সংগ্রহ করা সম্ভবপর হয়। কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে যে স্যাটেলাইট ইমেজ অপশনটি থাকে, সেই ইমেজটিও কিন্তু ভিজুয়ালি কোনো তথ্য আহরণ করার জন্য মোটামুটিভাবে ব্যবহারযোগ্য। স্যাটেলাইট ইমেজ এবং উপগ্রহ চিত্র নিয়ে আলোচনাটি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে স্যাটেলাইট ইমেজ এবং টোপোগ্রাফিক্যাল মানচিত্রের পার্থক্য কী তা নিয়ে আলোচনা থাকছে।